নমস্কার, আপনারা শুনছেন প্রিয় পরমের স্মৃতি সৌরভে পডকাস্ট সিরিজ পরিবেশনায় মাস্টার উইদিন, যেখানে আমরা প্রতি বুধবার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সান্নিধ্যে আসা ভক্ত সন্তানদের তাদের প্রিয় পরম সংস্পর্শের মধুর স্মৃতিচারণগুলি শুনি তাদেরই স্বরচিত ঘটনা থেকে। এই শ্রবণানুগ নিদিধ্যাসনের পরশে আমরা সহজভাবেই কত জীবনের গূঢ় তত্ত্ব জানতে পারি, বুঝতে পারি ও সর্বোপরিভাবে সেই প্রেমালিঙ্গন উপভোগ করতে পারি মনন রাজ্যে। এই ব্যাকুল আহ্বান নিয়ে আজকে আমি সুদীপা ভট্টাচার্য শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যধন্য শ্রীমতী সুধা দেবীর স্মৃতি নিয়ে এসেছি। আমি মাস্টার উইদিনের তরফ থেকে আপনাদের সবাইকে আবদার করছি এই এপিসোডগুলি ছড়িয়ে দিন, যাতে আরও মানুষ উপকৃত হয়। যে আনন্দের উদ্বেলন আমাকে ও আপনাকে শ্রী শ্রী ঠাকুরের ভাবে প্রজ্বলিত করে রাখে, তা সবাইকেও করা। এই নামের আগুন যত ছড়ানো যায় তত কমে না, বরং আলোকিত করে, উদ্দীপ্ত করে। তাই শুনতে থাকুন এই প্রিয় পরমের স্মৃতি আজকে এই এপিসোডে। নানা রঙের দিনগুলি। শ্রীমতী সুধা দেবী। সুদীর্ঘ 60 বছরের স্মৃতিচারণ করতে বসেছি। ঠেলে ঠেলে স্মৃতিগুলি যে কোথায় সরিয়ে দিয়েছি আজ যেন তার আর হদিশ পাচ্ছি না। তবে কতগুলি স্মৃতি আছে যেগুলো সত্তাস্পর্শী, সেগুলি তলিয়েও তলায় না। বিভিন্ন পরিবেশে, বিভিন্ন প্রাকৃতিক আবহাওয়ায় তাদের অস্তিত্বের সাড়া জাগায়। রূপে, রসে, গন্ধে, অনুভূতির পর্দায় ভেসে ওঠে। আজও এই আসন্ন সন্ধ্যায় একটি দিনের কথা মনে পড়ছে। সদ্য বাবা মাকে ছেড়ে কাকার সঙ্গে চলে এসেছি পাটনায়, সৎসঙ্গে পড়াশোনা করব বলে। মা বাবার বিচ্ছেদে মনটা বিষাদে ভরে আছে, চোখের জল আর বাধা মানে না। কাকিমার নির্দেশ মতো অনভ্যস্ত হাতে সংসারের খুঁটিনাটি কাজকর্ম করে চলেছি, কিন্তু পড়ন্ত বেলায় মনটা যেন হুহু করে ওঠে। সেদিনও ঠিক ওই সময় ঘোষদের বিরাট আমবাগানটার পাশে আমাদের ঘরের ছাঁচতলায় একটা টিফিন ক্যারিয়ার মাজতে বসেছি। সূর্য গাছের আড়ালে ডুবে গেছে, আবছা আঁধারে চোখের জল থামছে না। কোনো মতে হাত চালিয়ে যাচ্ছি। এমন সময় একটি মেয়ে, আমার চেয়ে বয়সে বেশ ছোট, রাধারানীর ছোট বোন, ডাকনাম নিমে, পরে জেনেছি, আমাকে এসে জিজ্ঞাসা করল, আপনি কি পঞ্চানন্দার ভাজতী? আপনাকে ঠাকুর ডাকছেন। তাড়াতাড়ি চোখের জল মুছে হাতের বাটি কয়টি ঘরে রাখলাম। ঘরের শিকল তুলে দিয়ে মেয়েটির সঙ্গে রওনা হলাম। আমরা থাকতাম বাগান বাড়িতে। নিমের সঙ্গে চলে এলাম মাতৃমন্দিরের সামনে বাবলাতলায়। সেখানে শ্রী শ্রী ঠাকুর বসেছিলেন ট্রলিতে। সন্ধ্যার আবছা আলোতেও তাঁর স্নিগ্ধ প্রশান্ত মুখখানি আমাকে এক অজানা আকর্ষণে তাঁর একেবারে পাশটিতে টেনে নিয়ে গেল। শ্রী শ্রী ঠাকুর হাসি মুখে বললেন, তুই বলে গান গাইতে পারিস? আয়, আমাকে গান শোনা। আমি নিঃসংকোচিত্তে পায়ে হাত দিয়ে প্রণাম করে তাঁর একেবারে পাশটিতে বসে গেলাম। পরপর কয়েকখানি গান গাইলাম। গান শেষ হতে শ্রী শ্রী ঠাকুর বললেন, আবার কিন্তু আমাকে গান শুনিও। আমি নিঃশব্দে ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে
পায়ে হাত দিয়ে প্রণাম করলাম। পরে কয়েকটি বড় বড় মেয়ে আমাকে বলেছিল শ্রী শ্রী ঠাকুরের ট্রলিতে বসা আমার ঠিক হয়নি, আর প্রথমেই আমার প্রণাম করা উচিত ছিল ট্রলির সামনে, পায়ে হাত দিয়ে নয়। আমি নবাগতা, তাই বোধহয় সেদিন আমার এই অপরাধ সবাই ক্ষমার চোখে দেখেছিল। এরপর থেকে একটা নবদিগন্ত যেন খুলে গেল আমার সামনে। তাঁর কাছে যাওয়াটা নিত্য নৈমিত্তিক হয়ে উঠল ভালো লাগার তাগিদে। বাবা মাকে ছেড়ে আসার কষ্টটাও যেন কেমন করে চাপা পড়ে গেল। শ্রী শ্রী ঠাকুরকে কেন্দ্র করে সৎসঙ্গের পরিবেশ আমার কাছে সহজ, সুন্দর, মধুময় হয়ে উঠল। মাস কয়েক পরে আমার মেজ বোন উষা এলো। দেখতে দেখতে পূজা এসে গেল। অনেক দিন পরে বাবা মা পূজাতে দেশের বাড়িতে যাবেন, আমাদের দুই বোনকে তাই যেতে লিখেছেন। শ্রী শ্রী ঠাকুরের অনুমতি নিয়ে কাকাই আমাদের নিয়ে যাবেন ঠিক হয়েছে। নির্দিষ্ট দিনে সন্ধ্যা 7টা সাড়ে 7টার সময় আমি আর উষা গেলাম শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে বিদায় নিতে। শ্রী শ্রী ঠাকুর তখন থাকতেন বিশ্ববিজ্ঞানের নিচের তলায় রাস্তার ধারের কোণের ঘরটায়। আমরা যেতেই তিনি বিছানার ওপর উঠে বসলেন। আমরা প্রণাম করে উঠতেই তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কি এখনই যাবে মনিরা? কাকা পেছনেই ছিলেন। তিনি উত্তর দিলেন, হ্যাঁ। শ্রী শ্রী ঠাকুর বললেন, তোমাদের তো আমি কোনো যত্নই করতে পারলাম না, আমাকে কিন্তু ভুলে যেও না লক্ষ্মীরা। মনে হলো এমন মমতা মাখানো মধুর স্বর যেন আর কখনো শুনিনি। সন্ধ্যার অন্ধকার ভেদ করে ঈশ্বরদীমুখী আমাদের বাসটা চলতে লাগল। চাঁদের আবছা আলোয় দুপাশের ধান ক্ষেতগুলি পার হয়ে যাচ্ছিল। কিন্তু আশ্চর্য, তাঁর কণ্ঠস্বরটি এখনো কানে বেজে চলেছে, আমাকে কিন্তু ভুলে যেও না। দেশে গিয়েও বারবার শ্রী শ্রী ঠাকুরের কথা মনে পড়ছিল। যাত্রা থিয়েটার দেখার নেশা আমার খুব, কিন্তু কেন জানি না নেশাটা ঠিক জমছিল না। বাজি বাজনা, বাইচ খেলা সবই যেন ফিকে মনে হচ্ছিল। বেশি দিন থাকতে ইচ্ছা হলো না। দেশ থেকে শ্রী শ্রী ঠাকুরের কাছে ফিরে এলাম। শ্রী শ্রী মাকে প্রণাম করতে তিনি বললেন, বড় খোকার বিয়ে, তোমরা মেয়েরা মিলে বুলুকে সাজিয়ে দিও। বুলুর সাথে আমি বিশেষ পরিচিত, কিছুদিন আমরা একই ক্লাসে পড়েছি। আমরা মেয়েরা সবাই মিলে কোণে সাজালাম। রাধারানী কোণের সারা অঙ্গে রজনীগন্ধা ফুলের মালা দিয়ে এত সুন্দর সাজিয়েছিল যে বুলুকে ঠিক স্বর্গের অপ্সরী বলে মনে হচ্ছিল। মাও বিশেষ তারিফ করেছিলেন। আমি সব দেখছিলাম আর ভাবছিলাম, আমার একান্ত পরিচিত সেই বুলু আজ থেকে আমাদের বড় বৌদি হয়ে গেল। এই আনন্দ উৎসব শেষ হওয়ার পর শ্রী শ্রী ঠাকুরের নির্দেশে আমরা এইবার পড়াশোনায় একেবারে ডুবে গেলাম। আমরা কয়েকটি ছেলে মেয়ে 1 বছরে ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার এক্সপেরিমেন্টাল ব্যাচ সিলেক্টেড হলাম। এই ব্যাচে সূর্যমুখী পিসিমাও ছিলেন। তাঁর বিদ্যা ফার্স্ট বুক অফ রিডিং পর্যন্ত, আমার বিদ্যা ডন রিডার অবধি। সূর্যমুখী পিসিমা ছিলেন বুলুর আপন পিসিমা, তাই আমরা সকলে তাকে পিসিমা বলে ডাকতাম। আজও মনে পড়ে বিশ্ববিজ্ঞানের নিচের তলায় বারান্দায় আমরা ছেলেমেয়েরা সকলে শ্রী শ্রী ঠাকুরের বিছানার চারপাশ ঘিরে বসেছি। স্কুলের মাস্টার মশাইরা সব, ভূদেবদা, পণ্ডিতের বাবা, গোপালদা, আমার কাকাও আছেন।
শ্রী শ্রী ঠাকুর কোন সাবজেক্ট কিভাবে পড়াতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করছেন, সঙ্গে সঙ্গে আমাদের কোনো কোনো বিষয় লিখতে দিচ্ছেন। আবার প্রত্যেকের লেখা দেখে কোথায় ত্রুটি হয়েছে তাও বোঝানো হচ্ছে। মনে আছে এদিন আমরা সকলে বর্ণ পরিচয় ২য় ভাগের পরীক্ষা দিলাম। এইভাবে আমাদের বাংলা বানানের দিকে সজাগ করা হলো। এই বৈঠকের মহড়া আমাদের প্রায় রোজই চলত। বাড়ি ফিরে মহা উৎসাহে যা যা শিখলাম সেগুলি আয়ত্তে আনার চেষ্টা করতাম। কি আনন্দের, কি স্ফূর্তির দিনগুলি ছিল, ভাবলে আজও বিস্ময় জাগে। ওই সময়ে শ্রী শ্রী ঠাকুরের নির্দেশে বিশ্ববিজ্ঞানের ওপরতলায় শুরু হলো নাচের ক্লাস, রত্নেশ্বর দার পরিচালনায়। মেয়েরা, মায়েরা, এমনকি বর্ষীয়সী মায়েরাও ওই ক্লাসে যোগদান করতেন। মাঝে মাঝে শ্রী শ্রী ঠাকুরের কাছে অনেককে নাচ দেখাতেও হতো। সে এক আচ্ছা রঙ্গ। বিশ্ববিজ্ঞানের দোতলায় চলত এই নাচের ক্লাস, নিচে আমাদের পড়াশোনার ক্লাস। দোতলাটাও 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 এই তালে তালে যেন নাচতে থাকত। সন্ধ্যের পরেও আমাদের ক্লাস হতো। একজন মাস্টার মশাইয়ের আন্ডারে ঠাকুর বাড়ির দিকে, মাতৃমন্দিরের পাশে, বিভিন্ন জায়গায়। ক্লাসগুলি শেষ হতে কোনো কোনো দিন রাত হয়ে যেত। আমরা থাকতাম বাগান বাড়িতে। সেই দিকে যত এগোতাম ভয়ে গা ছমছম করত। বাগান বাড়ি যেতে একটা বাঁশের ঝাড় পড়ত, সেইটাই ছিল আমার কাছে খুব গোলমেলে জায়গা। পথে যেতে ডান দিকের একটা ঘরে হেমদা অর্থাৎ কবি হেমচন্দ্র মুখোপাধ্যায় থাকতেন। হেমদা আমার কাকার বন্ধু ছিলেন বলে আমার সঙ্গে বিশেষ পরিচয় ছিল। তখন তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তবুও একটু আধটু হাঁটাচলা করতেন। প্রায় দিনই হেমদার দুয়ারে এসে দাঁড়াতাম। তিনি হেসে বলতেন, চলো তোমাকে এগিয়ে দিই। হেমদার দরজা একদিন বন্ধ থাকত। সেদিন দারোগাদার কাছে গিয়ে দাঁড়াতাম। দারোগাদা ওই সময়ে তাঁর ঘরের বারান্দায় বসে দোকানের দৈনন্দিন জমা খরচের হিসাব লিখতেন। তিনি সানন্দে লণ্ঠনটি হাতে নিয়ে আমাকে বাঁশের ঝাড়টা পার করে দিয়ে যেতেন। দারোগাগিরি ছেড়ে এই ভদ্রলোক আশ্রমে আসেন। শ্রী শ্রী ঠাকুরের নির্দেশে তিনি এই তেমাথার মোড়ে দোকান খোলেন। আশ্রমে সৎসঙ্গীর দোকান বলতে তখন এই একটি ছিল। ভদ্রলোক ছিলেন নিঃসন্তান। স্বামী স্ত্রী উভয়েরই শ্রী শ্রী ঠাকুরের প্রতি ছিল অগাধ টান। দারোগাদা জিনিস বিক্রির সময় এক আধলা কাউকে ছাড়তেন না, কিন্তু শ্রী শ্রী ঠাকুরের প্রয়োজন হলে উজাড় করে সবটুকু তাঁর কাছে ঢেলে দিতেন। এ ব্যাপারটির আমি প্রত্যক্ষদর্শী। বিশেষ একটি দিনের কথা বলছি। তখন সকালবেলা বই বগলে ঠাকুর বাড়ির দিকে চলেছি। হেমদার ইশারায় তাঁর দুয়ারে এসে দাঁড়ালাম। শরীর তাঁর তখন খুবই অসুস্থ। চোখ মুখ পায়ের পাতা অবধি ফুলে গেছে। দেখে মনটা খুব খারাপ হয়ে গেল। আর একটু কাছে গিয়ে দাঁড়াতেই তিনি বললেন, সুধা, তুমি তাঁর দরবারে একজন গায়িকা। আমার এই গানখানি তুমি তাঁকে গেয়ে শোনাবে? দুটি চোখে তাঁর করুণ আগ্রহ ভরা মিনতি। কাগজে লেখা গানখানি তিনি আমার হাতে তুলে দিয়ে বললেন, একবার শুনলেই গানখানি তুমি গাইতে পারবে।
খুব আস্তে আস্তে গানখানি তিনি আমাকে গেয়ে শোনালেন। সানন্দে শ্রী শ্রী ঠাকুরকে গানখানি গেয়ে শোনাবার প্রতিশ্রুতি দিয়ে তখনই গানটির প্রথমটুকু তাঁকে গেয়ে শোনালাম। ভীষণ খুশি হয়ে হেমদা বললেন, সুধা, আমি ব্রাহ্মণ সন্তান আশীর্বাদ করছি, তোমার কণ্ঠ চিরদিন সুধা বর্ষণ করিবে। ছলো ছলো চোখে দরজার কাছে কবিকে প্রণাম করে বই বগলে ঠাকুর বাড়ির দিকে রওনা হলাম। শ্রী শ্রী ঠাকুরের কাছে হেমদার কথা বলে তাঁর লেখা গানখানি গেয়ে শোনালাম। শ্রী শ্রী ঠাকুরের মুখখানি সেদিন বড় বিমর্ষ দেখলাম। আমাদের পড়াশোনা নিয়মিত চলল পরীক্ষার আগ পর্যন্ত। সূর্যমুখী পিসিমা সমেত আমাদের ক্লাসের সবাই সেবারে পাশ করেছিল। সূর্যমুখী পিসিমা পাশ করাতে শ্রী শ্রী ঠাকুর ভীষণ খুশি হয়েছিলেন। তাঁর ওই খুশিটুকুই আমাদের পরম প্রাপ্তি, শ্রেষ্ঠ পুরস্কার। আমরা মেয়েরা সবাই ভর্তি হলাম পাবনা এডওয়ার্ড কলেজে আইএসসিতে। সূর্যমুখী পিসিমা আর পড়েননি। প্রতি রবিবার আমরা কলেজে যেতাম প্র্যাকটিক্যাল করতে। ইউনিভার্সিটির সঙ্গে সেই রকমই বন্দোবস্ত করা হয়েছিল। এই সব বন্দোবস্ত পণ্ডিতের বাবাই করেছিলেন। বিশ্ববিজ্ঞানেও ইতিমধ্যে গ্যাস প্লান্ট সহ প্র্যাকটিক্যাল করার মোটামুটি অ্যারেঞ্জমেন্ট হয়ে গিয়েছে। সেখানে বীরেন ভট্টাচার্যদার সুপারভিশনে আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করতাম। বিশ্ববিজ্ঞান কেন্দ্রেই আমাদের সাহিত্য ও বিজ্ঞানের থিওরিটিক্যাল ক্লাসও তখন শুরু হয়ে গিয়েছে। সৎসঙ্গে আসার কয়েকদিনের মধ্যেই শ্রী শ্রী মায়ের কাছেও আমার একটু স্থান হয়ে গিয়েছিল গানের মাধ্যমে। কোনো ভিজিটর এলেই আমার ডাক পড়ত। মায়ের আদেশে তাদের গান শোনাতে হতো। গানের বিজ্ঞান বলতে গেলে আমার কিছুই জানা নেই। নেহাতি কিছু গান কাকার কাছ থেকে শেখা, কিছু গ্রামাফোনের মাধ্যমে। নগণ্য এই পুঁজি নিয়ে গান গাইতে এক এক সময় খুবই লজ্জা করত। কিন্তু উপায় কি? মায়ের আদেশ পালন করতেই হতো। কোথাও বেড়াতে গেলে মা অনেক সময় আমাকে সঙ্গে নিয়ে যেতেন, যেমন পঞ্চানন বাচস্পতির বাড়ি, 84 বাড়ি, শহরে প্রিন্সিপালের বাড়ি, এই রকম আরও অনেক বাড়িতে মায়ের সঙ্গে বেড়াতে গেছি। এই মাকে বহুরূপে দেখবার সৌভাগ্য আমার কিছুটা হয়েছিল। তিনি ছিলেন সমস্ত সৎসঙ্গের তত্ত্বাবধায়িকা। সন্ধেবেলায় দেখা যেত পদ্মার ধারে নিজের কটেজের বারান্দায় মা শুয়ে আছেন, 2-4 মায়েরা তাঁর পরিচর্যা করছেন। নিয়মিত 8টা সাড়ে 8টার সময় দেখা যেত মা বের হলেন টর্চ হাতে প্রত্যেকের খোঁজ খবর নিতে। বাঁধের ধারে তার কটেজ থেকে বিশ্ববিজ্ঞান অবধি যত বাড়ি আছে প্রত্যেকের খোঁজ খবর নিয়ে মা ফিরে আসতেন রাত প্রায় 10:30-11টার সময়। তারপর শ্রী শ্রী ঠাকুর, খেপুদা, বাদলদা, প্রসাদিদি সকলের খবর নিয়ে নিজের কটেজে ঢুকতেন। একদিন মনে আছে, বেলা তখন প্রায় 8টা-9টা। বাগান বাড়িতে এক মা প্রসব বেদনায় খুব কষ্ট পাচ্ছিলেন। মায়ের কাছে এই খবর পৌঁছাবার সঙ্গে সঙ্গে তিনি ছুটে গেলেন। কোনো রকম দ্বিধা না করে তিনি ঢুকে পড়লেন আঁতুড় ঘরে। বেশ কিছুক্ষণ পরে শিশুটি ভূমিষ্ঠ হল। মা ডাক্তার প্যারিদা ও পরিচর্যাকারিণীদের যথাযথ নির্দেশ দিয়ে বেরিয়ে এলেন আঁতুড় ঘর থেকে। এটা বিক্ষিপ্ত কোনো একটা ঘটনা মাত্র নয়,
এই সব কিছুই তাঁর দৈনন্দিন জীবনের অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছিল। অপার মাতৃস্নেহে সমস্ত সৎসঙ্গটাকেই তিনি বুকে করে রেখেছিলেন। তাঁর অনুকূলের যা কিছু সবই তাঁর একান্ত নিজস্ব। ছেলের সাথে একাত্মতার এই অনুভবই তাঁকে আপামর সকলের দায়িত্বে সেবায় নিত্যব্রতী করে রেখেছিল। শাসন দণ্ড হাতে মায়ের সেই রণচণ্ডী রূপও প্রত্যক্ষ করেছি। অন্যায় করে কারুর রেহাই ছিল না, তা তিনি যত জ্ঞানী গুণী লোকই হন না কেন। তবে শাসনের পরে মায়ের আদরটাও কম উপভোগ্য ছিল না। আরেকটি ঘটনা বলছি। সেদিন রবিবার, বেলা 8টা সাড়ে 8টা হবে। আমরা কয়েকটি মেয়ে এডওয়ার্ড কলেজে প্র্যাকটিক্যাল করতে যাব। চারদিকে রোদ ঝলমল। কেমিক্যালের মাঠে একপাশে বাঁশের ঝোপের ছায়ায় দাঁড়িয়ে আমরা অপেক্ষা করছি প্রফুল্ল বাগচিদার জন্য। আমরা তার সঙ্গে হেঁটে কলেজে যাব। হঠাৎ দেখলাম বিশ্ববিজ্ঞানের দিক থেকে শ্রী শ্রী মা আসছেন। তিনি এসে আমাদের মধ্যে একজনের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ রে মেয়ে, তুই একটা রঙিন কাপড় পরেছিস কেন? আর অমন ধারা করেই বা পরেছিস কেন? অন্য সকলের দিকে তাকিয়ে বললেন, কই, ওরা কেউ অমন ধারা করে পড়েনি, গায়ে চাদরও আছে। শিগগির গিয়ে কাপড় বদলিয়ে আয়, তোরা না আশ্রমের মেয়ে। মেয়েটি মুখ কাঁচু মাচু করে কাপড় বদলাতে চলে গেল। সৎসঙ্গের মায়েরা, মেয়েরা, ছেলেরা সবাই মিলে একসময় ইট কাটা হতো। ছেলেদের এবং মেয়েদের আলাদা আলাদা সময় ভাগ করা ছিল। একবার এই ইট কাটার সময় সুভাষ বসুর মাও উপস্থিত ছিলেন। তিনিও আমাদের সঙ্গে ইট কাটায় যোগ দিতেন। প্রতিদিন নিয়মিত সময়ে শ্রী শ্রী ঠাকুরের ট্রলি এসে হাজির হতো। ওই সময়ে শ্রী শ্রী ঠাকুরের পায়ে একটা চোট ছিল, তাই ট্রলিতে করে যাতায়াত করতেন। ট্রলিতে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মা বসে থাকতেন। পাশেই বসানো থাকতো কাপড়ে ঢাকা মস্ত একটা হাঁড়ি, কিছু কলার পাতা। কাজের শেষে সকলে হাত ধুয়ে ট্রলির কাছে এলে মা সকলের হাতে দই চিড়ে মাখা, কোনো দিন বা রুটি তরকারি দিতেন। সুভাষ বসুর মাও থাকতেন আমাদের এই দলে। মায়ের পাশে বসে শ্রী শ্রী ঠাকুর হাসি মুখে মহা তৃপ্তি ভরে এই দৃশ্য উপভোগ করতেন। শ্রী শ্রী ঠাকুরের সব কাজে মায়ের এই দরদ ভরা সহযোগিতা সৎসঙ্গী জনসাধারণ, বহিরাগত দর্শনার্থী সকলকেই মুগ্ধ করে তুলত। সকলেই এই মহিয়সী মায়ের পদতলে পরম শ্রদ্ধায় মাথা নত করে নিজেকে ধন্য মনে করত। শ্রী শ্রী ঠাকুরকে কেন্দ্র করে যে মানুষগুলি সৎসঙ্গে সমবেত হয়েছিল, প্রত্যেককেই তিনি মাতৃস্নেহে রক্ষণাবেক্ষণ করতেন। ছেলের দায় যেন তাঁরই দায়। এদের খাওয়া দাওয়ার জন্য সৃষ্টি হলো আনন্দবাজার। শ্রী শ্রী মা ধামা কাঁখে মায়েদের সঙ্গে নিয়ে ভিক্ষেও করেছেন এই আনন্দবাজারের জন্য। এই রকম সময়ে শ্রী শ্রী ঠাকুর আমাকে আর রেণুদিকে, অর্থাৎ গোপাল মুখার্জির স্ত্রীকে, মহারাজের কাছ থেকে ঘোড়ায় চড়া শিখতে বললেন। আমরা দুজনে ছিলাম একই ক্লাসের ছাত্রী। পুরুষের পোশাক পরে মাথায় পাগড়ি বেঁধে সন্ধ্যার অন্ধকারে মহারাজের সঙ্গে আমরা দুজন ঘোড়া নিয়ে বেরিয়ে পড়তাম। স্বাধীনভাবে ঘোড়ায় চড়তে আমাদের বেশ কিছুদিন সময় লেগেছিল। পদ্মার ধারে বালির চরে আমরা অনেক সময় শিক্ষানবিশি করেছি।
আমার কাকাও সময় সময় সঙ্গে থাকতেন। আছাড়ও কম খাইনি, অবশ্য বালির ওপরে বলে মারাত্মক ব্যথা কখনো পাইনি। মনে আছে বেশ কয়েকদিন আমরা শ্রী শ্রী ঠাকুরকে ঘোড়ায় চড়া দেখিয়েছি। এইভাবে কখনো পড়াশোনা, কখনো নাচ গান থিয়েটার, কখনো ঘোড়ায় চড়া, নানা বিচিত্র স্বাদের মধুরতায় দিনগুলি ভরে থাকত। আপনারা শুনছিলেন প্রিয় পরমের স্মৃতি সৌরভের সিরিজ পরিবেশনায় মাস্টার উইদিন। আজকের পর্ব শ্রদ্ধেয়া সুধা মায়ের স্মৃতি, নানা রঙের দিনগুলি, প্রথম অংশ। কেমন লাগলো আপনাদের আজকের স্মৃতিচারণ? আমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর আরও মানুষের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে শ্রী শ্রী ঠাকুরের বার্তা পৌঁছে দেবেন। আমরা বিভিন্ন কন্টেন্টস, পডকাস্ট, ভিডিও, লাইভ শো ইত্যাদির মাধ্যমে সকলের কাছে শ্রী শ্রী ঠাকুরের জীবন ও আদর্শ অবিকৃতভাবে তুলে ধরার চেষ্টা করছি। আপনি যদি আমাদের এই ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার অভিযানে সহযোগিতা করতে চান, অবশ্যই আমাদের চ্যানেল মাস্টার উইদিন বেঙ্গলিকে সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলও আছে, যেখানে আপনি আমাদের সকল পরিবেশনাগুলি সরাসরি পেয়ে যেতে পারেন। মাস্টার উইদিন বেঙ্গলি একটা নতুন উপস্থাপনা এনেছে শ্রদ্ধেয় শ্রী দেবী প্রসাদ মুখোপাধ্যায়ের লেখা বিবাহ পরিচয় গ্রন্থ থেকে পাঠ, যেটা আপনারা প্রত্যেক শুক্রবার ইউটিউবে দেখতে পারেন। তাহলে দেখা হচ্ছে আবার আগামী বুধবার। আমরা চলে আসব আপনাদের কাছে শ্রদ্ধেয়া সুধা মায়ের স্মৃতির পরবর্তী অংশ নিয়ে। আমি পরম পিতার কাছে আপনাদের সকলের সুস্থ ও মঙ্গলময় জীবন প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।